হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি শুভ আছি তোমাদের সাথে। আজকে তোমাদের সাথে আমি এসএসসি আইসিটি ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব ডিটেলি। প্রথমে বলে রাখি, মেইন বইয়ের বিকল্প কিন্তু কিছুই নেই। তবুও যারা পূর্ব শেষ করেছে তারা তো শেষ করেছে, যারা শেষ করতে পারোনি তাদের জন্য দুই ধরনের লোকের জন্যই এই সাজেশনটি উপযোগী। আশা করছি এই সাজেশন তুমি শেষ করতে পারলে পুরোপুরি 90 আপ পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে তোমাদের জন্য, এবং একটা কনফিডেন্স গ্রো হবে যে তুমিও পারবা। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের সাজেশন পর্ব। তো প্রথমে আমরা দেখে নেব মান বন্টন। তোমরা অবশ্যই সেটা সম্পর্কে জানো, আমি জানি, তাও একবার তোমার ধারণা দিয়ে রাখছি। তোমরা অবশ্যই সবাই জানো যে এক্ষেত্রে তত্ত্বীয় অংশে 75 মার্কস থাকবে, যেখানে সৃজনশীল থেকে তোমার থাকছে 50 মার্ক, এবং অবজেক্টিভ মানে বহু নির্বাচনী থেকে থাকছে তোমার 25 মার্কস। সৃজনশীল অংশ তোমাকে 8টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে আনসার করতে হবে 5টি প্রশ্নের আনসার। আর বহু নির্বাচনী 25টি প্রশ্নের মধ্যে 25টি আনসার করতে হবে, যেখানে প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 1 করে। এগুলো 75 মার্ক, আর ব্যবহারিক হচ্ছে 25 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্কস। কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে? আচ্ছা, অনেকেই কোয়েশ্চেন করো, ভাইয়া যে আমি 2-3 অধ্যায় পরে কি প্লাস পেতে পারবো? হ্যাঁ ভাইয়া, তুমি অবশ্যই পারবা, তবে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অধ্যায় যে 2-3 অধ্যায় তোমাকে বলবো, তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, একটা খুব ভালো প্রিপারেশন নিতে অবশ্যই হবে। যেমন দেখা যাচ্ছে বিগত বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে 2 ধরনের কোয়েশ্চেন ফরম্যাট হতে দেখা যায়। সেগুলো হলো, আমি তোমাদের সামনে অবশ্যই আছে, দেখতে পাচ্ছ। অধ্যায় 1 থেকে প্রতিবারে মোটামুটি একটি করে কোয়েশ্চেন থাকে। অধ্যায় 2 থেকে দ্বিতীয় অধ্যায় থেকে কখনো কখনো একটি কোয়েশ্চেন থাকে, কখনো কখনো 2টি কোয়েশ্চেন হতে দেখা যায়। তৃতীয় অধ্যায় 2টি পার্ট তোমরা জানো, সেখানে সবসময় 2টি করে কোয়েশ্চেন থাকে। চতুর্থ অধ্যায় HTML, সেখান থেকেও তোমার একটি করে কোয়েশ্চেন থাকবে। পঞ্চম অধ্যায়ে তোমার 2টি করে কোয়েশ্চেন থাকে, কখনো 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 একটি করে কোয়েশ্চেন থাকতে পারে। এক্ষেত্রে সাধারণত চেঞ্জটা হয়ে থাকে পঞ্চম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মধ্যে, ঠিক আছে? এখানে একটা থাকলে এখানে হবে 2টা, এখানে 2টা, একটা থাকলে এখানে হবে 2টা, জাস্ট ইন্টারচেঞ্জ করে দিয়ে দেয়। চ্যাপ্টার 6 ডাটাবেস, যেটা অনেক ইজি একটা চ্যাপ্টার, সেখানে সবসময় একটি সেট কোয়েশ্চেন থাকবে। এই হচ্ছে তোমার 8 সেট কোয়েশ্চেনের ফরম্যাটটি। তো তুমি নিজেই যাচাই করে না তুমি কোন অধ্যায় ভালো পারো, সেভাবে তুমি প্রিপারেশন নিতে পারবা। যেমন আমি যে উদাহরণ দিই তোমাকে, আমাকে আনসার করতে হবে মোট 5টি অধ্যায়, সরি 5টি কোয়েশ্চেন আনসার করতে হবে। তাহলে সেক্ষেত্রে তুমি যদি অধ্যায় 1, অধ্যায় 2 এবং অধ্যায় 3 ও অধ্যায় 4, অথবা অধ্যায় 4 পরে অধ্যায় 6 যদি শেষ করতে পারো, তাহলে তোমার 5টা অধ্যায় কিন্তু 5টা কোয়েশ্চেনে কিন্তু আনসার করা সম্ভব। অথবা তুমি যদি অধ্যায় 3 এবং অধ্যায় 5 ভালো করে শেষ করে, তাহলে তুমি 4টা কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তোমার, 3 থেকে 4 সেট কোয়েশ্চেন। তো সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কোন চ্যাপ্টারে বেশি ভালো করে প্রিপারেশন নিচ্ছ, সেটার উপর ডিপেন্ড করতেছে অনেকগুলোই। এই হচ্ছে ফরম্যাটটা আর কি। তো চলো আমরা এবার মেইন সাজেশনে চলে যাই। তো এক্ষেত্রে অধ্যায় 1-এ রয়েছে, অধ্যায়ের নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো এক্ষেত্রে তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট, যেগুলো সংখ্যা আকারে আসবে 1 মার্কের জন্য, সেগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, টেলিমেডিসিন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো টেকনোলজি, স্মার্ট হোম, রোবোটিক্স, বায়োমেট্রিক্স, প্লেজারিজম, ই কমার্স, বিশ্বগ্রাম। তোমরা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি কয়েকদিন পরেই তোমাদের এই সাজেশনটি পিডিএফ আকারে গ্রুপে আপলোড করব, তখন তোমরা পেয়ে যেতে পারবা। আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আশা করব সবাই সেখানে লাইক দিয়ে সাথে থাকবা, এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে দিবা। আচ্ছা, তা আমরা বলছিলাম জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে, সংজ্ঞাগুলো পড়ে নিবা। আর 2 নম্বর যেটা দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্যাকিং কি, হ্যাকার কাকে বলে। খুব ইজি, তোমরা পারো আশা করি। আচ্ছা, এছাড়া যেগুলো পড়তে পারো লেস ইম্পর্টেন্ট হিসেবে, সেগুলো হচ্ছে গিয়ে সংজ্ঞা 1 মার্কের জন্য এগুলো কাকে বলে আসতে পারে, যেমন হ্যান্ড জিওমেট্রি কি, ইমেল কি, ইন্টারনেট কি, অ্যাকচুয়েটর কি, এক্সপার্ট সিস্টেম কি, বায়ো ইনফরমেটিক্স কি, আউটসোর্সিং কি, ভিডিও কনফারেন্সিং কি, আইওটি কি, এবং ই লার্নিং কি, এগুলো জানা ধারণা রাখতে পারো। এই ছিল জ্ঞানমূলক অংশের। দুঃখিত। এবার আমরা চলে যাব অনুধাবনমূলক প্রশ্নে, যেখানে তোমার মার্কস হচ্ছে 2 মার্ক। তো সেখানে তোমার যেগুলো পড়তে হয় প্রথমত, সেগুলো হচ্ছে ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য, বই পেয়ে যাবা। 2 নম্বর হচ্ছে ন্যূনতম ধকল সহিষ্ণু শল্য চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো। অর্থাৎ আমি এখানে বলতেছি ক্রায়োসার্জারির কথাটা বলছি, ঠিক আছে? অথবা কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে, শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো। যেসব কোয়েশ্চেন তোমাকে দেওয়া হবে, তুমি মেইন টপিকটা ভালো করে পড়ে নিবা, মেইন ভাবটা বোঝার চেষ্টা করবা, যাতে করে তোমার কোয়েশ্চেনগুলো যেভাবেই দেখতে তুমি বুঝতে পারো যে কোয়েশ্চেনে কোন পার্ট থেকে দেওয়া হয়েছে। সো মেইন পোর্শনটা বা মেইন ভাবটা বোঝাটা অনেক দরকারি। আচ্ছা,
এখানে আমরা 3 নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বায়ো ইনফরমেটিক্স, কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে, ব্যাখ্যা করতে হবে তোমাকে। 4 নম্বর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যেটা ব্যক্তি শনাক্তকরণে বা আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ এর প্রযুক্তি ব্যাখ্যা করা। এটা অবশ্য সবাই জানো, আমি জানি, বায়োমেট্রিক সম্পর্কে বলা হচ্ছে। 5 নম্বর যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম, সেটা ব্যাখ্যা করতে হবে। অবশ্যই এখানে বলা হচ্ছে রোবোটিক্সের কথা। 6 নম্বরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক, এটি ব্যাখ্যা করতে হতে আসতে পারে। 7 নম্বরে দেখা যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা ব্যাখ্যা করা, যেটাকে কম্পিউটার ইথিক্স বলা হয়, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। 8 নম্বরে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ বলতে কি বুঝো। 9 নম্বরে দেখা যাচ্ছে প্রচলিত সার্জারি এবং ক্রায় সার্জারির মধ্যে পার্থক্য কি, ইম্পর্টেন্ট অনেক। 10 নম্বরে দেখা যাচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বগ্রাম, এটি ব্যাখ্যা করতে বলতে পারে, এটা ইম্পর্টেন্ট অনেক। এবং 10 নম্বর আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আণবিক পর্যায়ের গবেষণা অর্থাৎ ন্যানো টেকনোলজি সম্পর্কে তোমাকে বর্ণনা আসতে পারে। এই পর্যায়ে আমরা অর্থাৎ প্রয়োগ ও উচ্চ দক্ষতামূলক কোশ্চেনগুলো সম্পর্কে দেখব। তো এক্ষেত্রে তোমাকে যেগুলো ভালো করে দেখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে গিয়ে ভার্চুয়াল রিয়েলিটি, যেটা অনেক ইম্পর্টেন্ট এবারের জন্য। এখানে তুমি যেগুলো পড়বে এখান থেকে সেটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল রিয়েলিটির উপাদান এবং প্রাত্যহিক জীবনে এই প্রভাব সম্পর্কে ধারণা রাখবা। 2 নম্বর যেটা পড়বে সেটা হচ্ছে রোবোটিক্স সম্পর্কে ধারণা রাখতে হবে তোমাকে, রোবোটিক্সের উপাদান, গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে আসতে পারে। 3 নম্বর যেটা দেখতেছি আমরা সেটা হচ্ছে গিয়ে ক্রায়োসার্জারি, সেখান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে ক্রায়োসার্জারির কার্যপ্রণালী অথবা চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো এবং এর ব্যবহার লিখতে বলতে পারে। 4 নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বায়োমেট্রিক্স, অর্থাৎ বায়োমেট্রিক্স কী কী আসতে পারে সেখান থেকে, কী কী আসতে তোমরা জানো, ফিঙ্গারপ্রিন্ট আছে, তারপর রেটিনা স্ক্যান আছে, ফেস রিকগনিশন আছে, জানো আইরিস স্ক্যান আছে, হ্যান্ড জিওমেট্রি, এগুলো সব বর্ণনা আসতে পারে। এবং এই পদ্ধতি যেগুলো বললাম এগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা, মানে কোনটা থেকে ভালো এবং কেন ভালো বিশ্লেষণ করতে হতে পারে, অথবা সেটাও আসতে পারে। তোমরা দেখতে পাচ্ছ যে কেন অফিসে কর্মীদের উপস্থিতি শনাক্তকরণ অথবা বাসা অফিসে নিরাপত্তার জন্য ব্যবহার করা প্রয়োজন, খুবই ইম্পর্টেন্ট। 5 নম্বর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেখানে কোশ্চেন আসতে পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি বর্ণনা, দৈনন্দিন জীবনে এর ব্যবহার, আর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে এর গুরুত্ব, অনেক ইম্পর্টেন্ট এটা। 6 নম্বরে দেখা যাচ্ছে ন্যানো টেকনোলজি সম্পর্কে বর্ণনা আসতে পারে, এর সুবিধা অসুবিধা এবং খাদ্য শিল্পে এর প্রভাবটা আলোচনা করতে বলতে পারে। 7 নম্বরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্মার্ট হোম তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় সেটি বর্ণনা করতে বলতে পারে। আচ্ছা, এবার দেখবো আমরা একটু কম ইম্পর্টেন্ট মানে লেস ইম্পর্টেন্ট যেগুলো তোমার আসতে পারে সেগুলো হচ্ছে গিয়ে ধারণা নিয়ে রাখবা। প্লেজারিজম সম্পর্কে ধারণা রাখতে হবে, জিপিএস সম্পর্কে ধারণা রাখা বাধ্যতামূলক, হ্যাকিংয়ের ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানে কী কী ক্ষতি হতে পারে সেটা বিশ্লেষণ করতে বলতে পারে, এবং ব্যবসায়িক ক্ষেত্রে ই কমার্সের ভূমিকাও আলোচনা করতে বলতে পারে। তো এই ছিল আমাদের মোটামুটি অধ্যায় 1-এর সাজেশন, শর্ট সাজেশন। আচ্ছা, এবার আসো আমরা অধ্যায় 2 চলে যাই। আচ্ছা, যে অধ্যায়ের নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। আচ্ছা, এখানে তোমরা জ্ঞানমূলক অংশে যে সংজ্ঞাগুলো পড়বা অনেক ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে বিপিএস, ব্লুটুথ, সুইচ, মডেম, ব্যান্ডউইথ, রাউটার, ডাটা কমিউনিকেশন, টপোলজি, কম্পিউটার নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, হটস্পট, অ্যাটেনিউশন, রোমিং, ফ্যাবলেট, সেলুলার ফোন, পিকোনেট, বিস, এনআইসি বা এনআইসি কার্ড, তোমরা জানো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কথা বলা হচ্ছে, এবং সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কি, এগুলো তোমার পড়ে নিবা সংজ্ঞাগুলো। এরপর যেগুলো পড়তে পারো পূর্ণরূপ আসতে পারে, যেমন ইএমআই, এলএন, ল্যান, ম্যান, ওয়ান, ক্যান, প্যান, এনএস, এগুলো পূর্ণরূপ আসতে পারে। 3 নম্বর যেটা দেওয়া হয় সেটা হচ্ছে মডুলেশন বা রিপিটার কি, এর কাজসমূহ আসতে পারে। এটি হচ্ছে মোটামুটি জ্ঞানমূলক অংশের জন্য সাজেশন। আচ্ছা, এবার আমরা চলে যাব অনুধাবনমূলক প্রশ্ন যে কী কী আসতে পারে বা কী কী ইম্পর্টেন্ট সেগুলো। প্রথম দেখা যাচ্ছে যে ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো, খুবই ইজি, তোমরা জানো সবাই। 2 নম্বর যেটা দেখা সেটা হচ্ছে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সমিশনের ব্যান্ডউইথ বুঝিয়ে লেখো, অর্থাৎ ভয়েস ব্যান্ড আসতে পারে, বা ব্যান্ডউইথ বলতে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড তো আসতে তোমরা জানো, অথবা পার্থক্য আসতে পারে সেগুলো, এবং কোথায় কোন ব্যান্ড ইউজ হয়, যেমন ধরো মোবাইল ফোনে কোন ব্যান্ড ইউজ হয়, ব্যান্ডউইথ ইউজ হয়, সে তোমার ধারণা অবশ্যই আছে বলে আমি ধারণা রাখছি। আচ্ছা, 3 নম্বর যেটা আসতে পারে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ব্যাখ্যা করতে বলতে পারে, খুবই ইম্পর্টেন্ট এটা। 4 নম্বর আসতে পারে কোন টপোলজিতে দ্রুত ডাটা আদান প্রদান সম্ভব। 5 নম্বর খুবই ইম্পর্টেন্ট, ফাইবার অপটিক কেবল ইএমআই বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স মুক্ত কেন। 6 নম্বর হচ্ছে ফাইবার অপটিক কেবল দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করে আলোর গতিতে, অথবা এটা এভাবে আসতে পারে যে আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বর্ণনা করে, অথবা এটা এভাবে আসতে পারে যে নন মেটালিক কেবল মাধ্যম বা চৌম্বক প্রভাব মুক্ত কেবল মাধ্যম, অর্থাৎ সবই ফাইবার অপটিক কেবলের বর্ণনায় চাচ্ছে, এগুলো ব্যাখ্যা করো আসতে পারে। 7 নম্বরে দেখা যাচ্ছে মোবাইল ফোনে ডেটা ট্রান্সমিশন মোড। মোবাইল ফোনে সাধারণত কীভাবে ডেটা ট্রান্সমিশন হয়, ফুল ডুপ্লেক্স মোড,
সবাই জানো। 8 নম্বর দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের মাধ্যম ব্যাখ্যা করতে বলে। সেখানে তোমার ব্লুটুথ বর্ণনা আসবে। সাধারণত স্বল্প দূরত্ব ব্লুটুথ খুবই কার্যকরী। অথবা কোশ্চেন এভাবে আসতে পারে ব্লুটুথ একটি হটস্পট প্রযুক্তি, সেটি ব্যাখ্যা করতে বলতে পারে। 9 নম্বরে দেখা যাচ্ছে ডেটা আদান ও প্রদান একই সময় সম্ভব, সেই একই কোয়েশ্চেন ফুল ডুপ্লেক্সে বর্ণনা। 10 নম্বরে আসবে জিএসএম এবং সিডিএমএ অথবা হাব এবং সুইচ অথবা ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়ে নিতে হবে বাধ্যতামূলক। 11 নম্বরে দেখা যাচ্ছে হাবের চেয়ে সুইচ উত্তম, এটি ব্যাখ্যা করো, আশা করি পারো তোমরা সেটা। 12 নম্বরে দেখা যাচ্ছে ডেটা ট্রান্সমিশনের সিনক্রোনাস সুবিধাজনক, সেটা ব্যাখ্যা করো। 13 নম্বরে আসতে পারে কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েভ অর্থাৎ মাইক্রোওয়েভ বর্ণনা আসতে পারে। 14 নম্বরে দেখা যাচ্ছে IEEE 802.16 ব্যাখ্যা করো। তোমরা জানি আরো অনেকগুলো IEEE প্রযুক্তি বর্ণনা তোমাদের বইয়ে আছে, যেমন ধরো IEEE 802.11, 802.15, এগুলো ব্যাখ্যা করে পড়ে নিবে। কোনটা কাকে বোঝাচ্ছে, কোনটা ওয়াইফাই, কোনটা ওয়াইম্যাক্স, কোনটা ব্লুটুথ, সেটা বুঝে নিবা, কারণ এগুলো পরীক্ষায় প্রায় আসে। ইভেন অবজেক্টিভের ক্ষেত্রে মানে এমসিকিউর ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর লাস্ট যে কোয়েশ্চেনটা দেখা সেটা হচ্ছে মোবাইল ফোন প্রযুক্তির প্রজন্মগুলোর বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে বলতে পারে। আচ্ছা, তো শর্টকাট আমি বলি সামারিগুলো, যেগুলো ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়, সেগুলো হচ্ছে ব্যান্ডউইথ, হটস্পট, মডেম, হাব, ওয়্যার্ড অর ওয়্যারলেস নেটওয়ার্ক অর্থাৎ কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, তারপরে রেডিও ওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, এগুলো আসতে পারে। এরপর ডাটা ট্রান্সমিশন মোড, ডাটা ট্রান্সমিশন মেথড, সুইচ টপোলজি, এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ের জন্য। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রয়োগ ও উচ্চ দক্ষতামূলক কোশ্চেনে, অর্থাৎ গঘ কোশ্চেনে কী কী আসতে পারে সেটা দেখবো আমরা এখন। সেখানে প্রথমেই যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড এবং মেথড, কী কোয়েশ্চেন আসতে পারে সেখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে কোনটি দক্ষতা বেশি এবং কেন। ঠিক আছে, এটা অবশ্যই সিনক্রোনাস হবে এবং কেন সেটা ব্যাখ্যা তুমি অবশ্যই পেয়ে যাবে। না পারলে সেটা আমাকে অবশ্যই জানাবা কমেন্ট করে, আমি চেষ্টা করব আনসার দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে কোনো একটা উদাহরণ দিয়ে বলতে পারে যে এটা কোন মোডে ডাটা ট্রান্সফার করছে। একটা উদাহরণ দিয়ে দিবে তোমাকে, বলবে যে এটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝতে হবে যে এটা কোন মোডে ডাটা ট্রান্সফার করতেছে, তোমাকে বুঝে আনসার করতে হবে বা বুঝিয়ে বলতে হবে স্যারকে। আচ্ছা, 2 নম্বরে যে টপিকটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে তারযুক্ত ও তারবিহীন নেটওয়ার্ক, অর্থাৎ এখানে কী কী আসতে পারে, কোএক্সিয়াল কেবল এর গঠন সুবিধা অসুবিধা আসতে পারে, অপটিক্যাল ফাইবার কেবল খুবই ইম্পর্টেন্ট, সেটারও সেম গঠন সুবিধা অসুবিধা আসতে পারে, এবং এদের মধ্যে তুলনা করতে পারে যেমন কোনটি ভালো এবং কেন, অর্থাৎ তুলনামূলক আলোচনা এখান থেকে আসতে পারে। 3 নঙে হটস্পট, কী কী আছে হটস্পটের মধ্যে, ব্লুটুথ আছে, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, পার্থক্য তো আগে পড়তে বলছি আমি, সেটা বলছি না। এগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা আসতে পারে, এবং কোনটা ভালো এবং কেন ভালো সেটা আমাকে বর্ণনা করে বলতে হতে পারে। এরপর আসতে পারে উদাহরণ দিয়ে বলতে পারে যে এখানে কী ব্যবহার কথা বলা হচ্ছে। একটা উদাহরণ দিয়ে তোমাকে একটা ল্যাবে একটা ইউজ করা হচ্ছে জিনিস, সেটা এখানে কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং কেন, এবং তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দেখাও, এরকম কোয়েশ্চেন আসতেই পারে, খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের কোয়েশ্চেন খুবই ফেভারিট স্যারদের কাছে। সো এগুলো খুবই ভালো করে দেখে নিবা, তোমাকে বুঝতে হবে সিচুয়েশন দেখে যে এটাকে এখানে কোন প্রযুক্তি বা কিসের কথা তোমাকে বলা হচ্ছে। আচ্ছা, এভাবে এগুলো বর্ণনা আসতে পারে। এটার পরটা বলা হয়েছে তোমাকে আগে যে IEEE স্ট্যান্ডার্ড, অর্থাৎ ওই যে বললাম আমি একটু আগে IEEE 802.11, 1516, এগুলো কোনটা কাকে মিন করছে সে তোমাকে দেখতে হবে বুঝে। আচ্ছা, এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, অর্থাৎ ল্যান্ডম্যান, ওয়ান প্যান ক্যান, এগুলো কথা বলা হচ্ছে। আচ্ছা, এইগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে প্রায় তোমার কোয়েশ্চেনগুলো দেখা যায় খুব প্রায়। এখানে তোমার অথবা একটা নেটওয়ার্ক, একটা অফিসে বা একটা এলাকার মধ্যে একটা নেটওয়ার্ক গঠনের কথা বলে দিবে স্যাররা কোয়েশ্চেনে, তোমাকে একটা উদাহরণ দিয়ে দিবে, তোমাকে একটা অবস্থা দিয়ে দিবে, তোমাকে বুঝতে হবে যে এখানে ওনারা কোন নেটওয়ার্কটি ব্যবহার করার কথা বলছে এবং কেন বলছে এবং কেন এটা আমরা ইউজ করবো, এখানে এর সুবিধা কী, এগুলো তোমার আসতে পারে। এরপর যে টপিকটি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, এটাও খুবই ইম্পর্টেন্ট, যেখানে কি টপোলজি কী আসছে আমরা জানো, বাস, মেশ, রিং, স্টার, ট্রি, হাইব্রিড, এগুলো মেনলি। তো এখানে তোমার মেনলি যেটা আসে এটা হচ্ছে কি তোমার ছবি আঁকা থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ছবি আঁকা থাকে বা উদ্দীপকও আসে, ছবি আঁকা থাকে বেশিরভাগ সময়। তো তোমাকে ছবি দেখে বুঝতে হতে পারে, বলতে হতে কোয়েশ্চেন করতে পারে যে এখানে এটা কোন টপোলজিকে মিন করা হয়েছে, বা তুলনামূলক দুটো ছবি দেওয়া থাকবে, কোনটা কোন টপোলজি এবং কোনটা ভালো এবং কেন ভালো কেন এটা খারাপ, এগুলো আসতে পারে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি অলরেডি, দেখতে পাচ্ছ যে উদ্দীপকের ছবি আঁকা থাকতে পারে, কয়েকটা টপোলজি অথবা উদ্দীপকের উদাহরণ থাকতে পারে। তোমাকে দেখে বুঝতে হবে কোন টপোলজির কথা বলা হচ্ছে এবং এদের মধ্যে কোনটি ভালো।
উদ্দীপকে উল্লিখিত অবস্থার প্রেক্ষিতে এবং কেন। ঠিক আছে, তো এইসব কথা আসতে পারে। তোমাকে সেক্ষেত্রে কী কী মনে রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে তোমার চিত্রগুলো মাথায় রাখা মাস্ট, বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, ডিটেলস মানে বর্ণনা মাথায় রাখতে হবে। এগুলো একটা মোটামুটি তুমি বুঝতে পারবা যে কোথায় কোন টপোলজির কথা বলা হয়েছে। আচ্ছা, এরপর টপিক দেখা যায় ক্লাউড কম্পিউটিং। এটা আসে মাঝে মাঝে দিয়ে দেয় স্যাররা, বৈশিষ্ট্য সুবিধা পড়ে নিলেই এনাফ। আর এরপর লাস্ট হচ্ছে হাব, রাউটার, সুইচ, গেটওয়ে, মডেম, এগুলোর সংক্ষিপ্ত বর্ণনা পড়ে নিতে পারো তুমি। এই ছিল সেকেন্ড অধ্যায়ের সংক্ষিপ্ত সাজেশন। আচ্ছা, এবার আমরা আসবো অধ্যায় 3। এটা খুবই 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 ইম্পর্টেন্ট দুইটা অংশ তোমরা জানো, যার নাম হচ্ছে অধ্যায়টার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। প্রথম পার্টে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছিল এবং দ্বিতীয় পার্টে আলোচনা করা হয়েছিল ডিজিটাল ডিভাইস নিয়ে। তো এখান থেকে দুইটা পার্টে দুইটা কোয়েশ্চেন অবশ্যই থাকে, কোনোবারে ভুল হয় না মোটামুটি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বাদ দেয় এটা, এবং খুবই ইজি একটা অধ্যায় যদি তুমি বুঝতে পারো। তো চলো শুরু করি। সাজেশনের অধ্যায়ে কী কী পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে জ্ঞানমূলক অংশ যেটা পড়তে হবে, সে সংজ্ঞা কী পড়তে হবে, অ্যাঙ্কোডার বা ডিকোডার, কাউন্টার, বিসিডি কোড, আস্কি কোড, পুনরূপ সহ পড়তে হবে, মৌলিক গেট, বেস, সত্য সারণী, সংখ্যা পদ্ধতি, বুলিয়ান ধ্রুবক বা এবং বুলিয়ান চলক, পূরক এবং বুলিয়ান স্বতঃসিদ্ধ, ফ্লিপ ফ্লপ, বুলিয়ান অ্যালজেব্রা, সাইন বিট, রেজিস্টার, কোড, লজিক গেট, ইবিসিডি কোড পুনরূপ সহ পড়ে নিবা, ইউনিকোড, অ্যাডার, ক্যারি বিট, বাইনারি সংখ্যা পদ্ধতি, আলফা নিউমেরিক কোড, ইউনিভার্সাল গেট, বিট বাইট, দ্বৈত নীতি। এরপর যেটা পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে ডি মর্গানের উপপাদ্য সমূহ, দুইটা উপপাদ্য আজ তোমরা জানো সে পড়ে নিবা। আচ্ছা, এরপর অনুধাবন অংশের জন্য তোমাকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে 1 নম্বর যেটা দেখতে পাচ্ছি আমরা, 1-এর পরের সংখ্যাটি 10, এটি ব্যাখ্যা করো। আচ্ছা, 2 নম্বর যেটা দেখা সেটা হচ্ছে কোন যুক্তিতে 1 + 1 = 1 এবং 1 + 1 = 10 হয় সেটি ব্যাখ্যা করে আসতে পারে। আচ্ছা, এরপরে 3-এ দেখা যাচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, 4-এ এফ এর পরের সংখ্যাটি কত, অথবা যে কোনো সংখ্যার পরের সংখ্যাটি বের করতে বলতে তুমি জাস্ট এখানে ক্যালকুলেটর বের করে ফেলবে, 1 যোগ করে দিবে, তাহলে হয়ে যাবে। 5 নম্বরে দেখা যাচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। 6 নম্বরে দেখা যাচ্ছে অ্যাঙ্কোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে, সেটি ব্যাখ্যা করতে বলতে পারে। 7 নম্বরে যেটা সেটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানোর উপযোগী লজিক সার্কিট, অর্থাৎ অথবা এখানে ডিকোডার কথা বলা তোমরা জানো বা বুঝতে পারতেছো, অথবা কোয়েশ্চেনটি এভাবে আসতে পারে যে কোডেড ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তরের জন্য ডিভাইসটি ব্যাখ্যা করো। আচ্ছা, 8 নম্বরে আসতে পারে ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো, অর্থাৎ বাইনারি ব্যবহৃত হয় আমরা জানি। 9 নম্বরে আসতে পারে ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ, সেটি ব্যাখ্যা করো। এরপরে দেখা যাচ্ছে আউটপুট ইনপুটের বিপরীত অর্থাৎ নট গেট সম্পর্কে বর্ণনা আসতে পারে। এরপরে আসছে 3 + 5 = 10, কেন এর ব্যাখ্যা, এগুলো এরকম আসতে পারে অনেকগুলোই, এরকম টাইপের কোয়েশ্চেনগুলো অক্টালের যোগ এর দেখা যাচ্ছে। এরপরে আসতে পারে যেটা খুবই ইম্পর্টেন্ট নর অথবা ন্যান্ড, দুইটা সার্বজনীন গেট আমরা জানি, এই দুটি যে কোনো একটি সার্বজনীন গেটের ব্যাখ্যা করে আসতে পারে, অথবা আসতে পারে নর অথবা ন্যান্ড গেট থেকে যে কোনো একটি গেট, যেমন অর, সরি ভুলে উঠছে, অর অ্যান্ড নট গেট বাস্তবায়ন আসতে পারে। আচ্ছা, লেস ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে 2-এর পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আসতে পারে। কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী কেন সেটি ব্যাখ্যা করে আসতে পারে। পরে দেখা যাচ্ছে 267 দশমিক সংখ্যাটিকে কম্পিউটার সরাসরি গ্রহণ করে না, সেটি ব্যাখ্যা করো। এরপরটি হচ্ছে প্যারিটি বিট কি, এরপরটি হচ্ছে প্রমাণ করে আসতে পারে, অঙ্কগুলো আসতে পারে মাঝে মাঝে। সেখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, হচ্ছে কি a × a+b = ab, এটা প্রুফ করতে বলতে পারে। আচ্ছা, এবার আসলে আমরা গ ঘ পার্ট অর্থাৎ প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেন কী কী আসতে পারে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর। তোমরা অবশ্যই করে থাকবে অঙ্কগুলো, যেমন অক্টাল টু ডেসিমাল, অক্টাল টু হেক্সাডেসিমাল, তারপর ডেসিমাল টু বাইনারি, এগুলো তোমরা অলরেডি করে ফেলেছো, এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা জানো। এরপরে আসতে পারে তোমার সংখ্যার ছোট বড় তুলনা করতে পারো, অর্থাৎ যেমন ধরো তোমাকে যদি সংখ্যা বা দুইটা পরীক্ষায় প্রাপ্ত নাম্বার দেওয়া হলো, তুমি একটু টেস্ট করে দেখলে ভালো বুঝতে পারবা, যদি টেস্ট করে তুমি সলভ করে থাকো এই কোয়েশ্চেনগুলো প্রায় দেখবা আসে। যেমন ধরো তোমার দুইটা সংখ্যা দেওয়া হলো বা দুইটা পরীক্ষায় প্রাপ্ত দুজন মানুষের পরীক্ষায় প্রাপ্ত নাম্বার দেওয়া হলো। আচ্ছা, একটি আছে অক্টালে আর একটি আছে আমার হেক্সাডেসিমাল আছে, বলা হলো তোমাকে যে কোন সংখ্যাটি বড় তাদের মধ্যে সেটা ব্যাখ্যা করতে হবে, তখন তুমি কী করবে সেটা তুমি অবশ্যই জানো। তখন তোমরা উভয় সংখ্যাকে প্রথমে দশমিক রূপান্তর করবা, করে সহজে বলে দিতে পারবা যে কোন সংখ্যাটি বড় আর কোন সংখ্যাটি ছোট।
আচ্ছা, এরপর যেটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসবেই আসবে, সেটা হচ্ছে দুইয়ের পরিপ্রয়োগের সাথে যোগ বিয়োগ। তাহলে তোমরা হলে দেখছো বা পারো আমি জানি, দেখে নিবা, টেস্ট পেপার থেকে হেল্প নিতে পারো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর যেটা আসে ঘ নাম্বারে সবচেয়ে প্রিয় স্যারদের, সেটা হচ্ছে গেট থেকে সমীকরণ বের করতে বলবে এবং সমীকরণটা বের করে সেটাকে সরলীকরণ করতে বলতে পারে, অথবা সমীকরণকে সরলীকরণ করে সার্কিট অঙ্কন করতে বলতে পারে, অথবা যেটা ইম্পর্টেন্ট অনেক, সেটা হচ্ছে ন্যান্ড এবং নর গেট বা যে কোনো একটি দ্বারা কোনো সমীকরণ সমাধান করে সার্কিট অঙ্কন। এই 3 নং যে কোশ্চেন আমি বললাম, এই টাইপের কোশ্চেন গুলো ঘ নংয়ের জন্য খুবই জনপ্রিয়, খুবই প্রিয় স্যারদের কাছে, এবং এই ধরনের অঙ্কগুলো তোমার পারার জন্য তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং সেই জন্য তুমি টেস্ট পেপার থেকে হেল্প নিতে অবশ্যই পারো। আচ্ছা, এরপর যে তোমার প্রথম যেটা হচ্ছে ন্যান্ড এবং নর গেটের সর্বজনীনতার প্রমাণটা, অর্থাৎ তোমরা জানো যে দুই রকম গেট আছে, ন্যান্ড এবং নর, যেটাকে বলা হয় ইউনিভার্সাল গেট এবং সর্বজনীন গেট। তোমাকে বলতে পারে যে এই দুটো গেট থেকে 3টা মৌলিক গেট অর্থাৎ অর অ্যান্ড নট বাস্তবায়ন করা যায় কিনা এবং কিভাবে যায় সেটি দেখাতে বলতে পারে। আচ্ছা, এরপর যেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাফ হেডার বা ফুল হেডার, সেটা তোমরা অবশ্যই জানো। এটা কি কি আসতে পারে? ট্রুথ টেবল, আউটপুট সমীকরণ, আউটপুট সমীকরণ থেকে মৌলিক গেট আসতে পারে এবং যৌগিক গেট দিয়ে বাস্তবায়ন হতে পারে, ঠিক আছে, যেটা বলা এক্সট্রা। এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হাফ হেডার থেকে ফুল হেডার বাস্তবায়ন। এটা প্রায় আসতে দেখা যায় তোমাদের কলেজের পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় আসে, হাফ হেডার থেকে ফুল হেডার বাস্তবায়ন, সেখানে বর্ণনা করবা, সার্কিটটা এঁকে নিবা বা সার্কিটটা মাঝে মাঝে দিয়ে দেয় এবং সমীকরণটাও আসতে পারে বা আসবে। আচ্ছা, লেস ইম্পর্টেন্ট যেগুলো না পড়লেও মোটামুটি চলে, আমি যেগুলো বললাম মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো পড়লেই সাধারণত এনাফিয়াতে থেকে, তাও যদি রিস্ক নিতে থাকতে চাও এগুলো পড়ে নিবা। সেটা হচ্ছে কি অ্যাঙ্কর ডিকোডারের বর্ণনা, ট্রুথ টেবল, আউটপুট সমীকরণ, সার্কিট আঁকতে বলতে পারে, রিপল কাউন্টারের বর্ণনা আসতে পারে, সেটা বেশি আসে না সাধারণত, তবে লেস ইম্পর্টেন্ট তাই বলছি। অথবা আরেকটা হচ্ছে প্যারালাল বা শিফট রেজিস্টারের চিত্র বর্ণনা, এগুলো খুবই লেস ইম্পর্টেন্ট, এগুলো এত বেশি আসতে দেখা যায় না সাধারণত। এই ছিল তৃতীয় সাজেশন। এবার আমরা চলে যাবো চ্যাপ্টার 4 অর্থাৎ HTML। খুবই একটি ইজি চ্যাপ্টার যদি পারা যায়, বোঝা যায়। তো চ্যাপ্টার নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। সেখান থেকে তোমাকে যেগুলো পড়তে হবে জ্ঞানমূলক প্রশ্নের জন্য সংজ্ঞা, সেটা হচ্ছে গিয়ে ওয়েব পেজ, ক্লায়েন্ট সার্ভার, হাইপার লিঙ্ক, ওয়েব পোর্টাল, HTML ট্যাগ কি, প্রকারভেদ সহ পড়তে হবে, URL ওয়েব অথবা ওয়েব অ্যাড্রেস সেম কথাই, IP অ্যাড্রেস, www, ডোমেইন বা ডোমেইন নেম, সার্চ ইঞ্জিন, ব্রাউজার, ওয়েব সার্ভার, হোম পেজ, ওয়েবসাইট, HTTP, HTML অ্যাট্রিবিউট, এগুলো তোমরা পড়ে নিতে পারো সংজ্ঞা হিসেবে। অনুধাবনমূলক কোয়েশ্চেন তোমাকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে IP অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক, কেন সেটি ব্যাখ্যা করো। এরপর যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফন্ট ট্যাগে যে অ্যাক্টিভিটিগুলো ইউজ করা সেগুলো বর্ণনা আসতে পারে, অথবা তোমাকে একটা লিঙ্ক দিয়ে দিবে, একটা অ্যাড্রেস দিয়ে দিবে, যেমন আমি একটা অ্যাড্রেস লিখছি এখানে 3 নামে দেখা যাচ্ছে http://www.kumillaboard.gov.bd। এর প্রতিটি অপশন কোনটায় কি পার্ট বলা হচ্ছে সেটা তোমাকে চিহ্নিত করে বর্ণনা করতে বলতে পারে। 4 নম্বর যেটা আসতে পারে সেটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট ও ওয়েব পেজের মধ্যে পার্থক্য, অথবা আসতে পারে এই কোশ্চেন দেখো ওয়েবসাইট ও ওয়েব পেজ এক কি নয় সেটা ব্যাখ্যা করা, একই কোশ্চেন। এরপর যেটা আসতে পারে সেটা হচ্ছে ডোমেইন নেম অদ্বিতীয় ব্যাখ্যা, এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে গিয়ে হোস্টিং ওয়েবসাইট পাবলিশিং এর একটি গুরুত্বপূর্ণ ধাপ, সেটি ব্যাখ্যা করো। আচ্ছা, এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে হাইপারলিঙ্ক ট্যাগ অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগে অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো ব্যাখ্যা করতে বলতে পারে। এরপর আসতে পারে IP অ্যাড্রেস হচ্ছে ডোমেইন নেমের গাণিতিক রূপ, সেটা ব্যাখ্যা করতে বলতে পারে। HTML সুবিধা খুব কমন কোয়েশ্চেন। এরপর হচ্ছে গিয়ে ওয়েব সার্ভার কিভাবে কাজ করে ব্যাখ্যা করো। আদর্শ ওয়েবসাইটের গুণাবলী লিখতে বলতে পারে, ওয়েবসাইটের কাঠামো আসতে পারে। HTML এর হেডিং ট্যাগ, আমাদের শর্ট হেডিং ট্যাগ আছে H1 থেকে H6, সেগুলো কিভাবে কাজ করে ব্যাখ্যা করতে বলতে পারে। পরিবর্তনশীল ওয়েবসাইট অর্থাৎ পরিবর্তনশীল কোন ওয়েবসাইট হয়ে থাকে, দুই রকম ওয়েবসাইট, স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে, হ্যাঁ অবশ্যই ডাইনামিকটাই পরিবর্তন হয়, সেটা বর্ণনা আসতে পারে। আর লাস্ট যেটা তুমি পড়বা সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন কিন্তু এক না, সেটা ব্যাখ্যা করতে বলতে পারে। আচ্ছা, এরপর যেটা পড়তে হবে প্রয়োগ এবং উচ্চ দক্ষতার জন্য সেটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট ওয়েবসাইটের কাঠামো। তোমাকে ওই যে টপোলজিগুলোর মধ্যে যেগুলো পড়ছিলাম সেকেন্ড চ্যাপ্টার, সেরকম অবস্থায় সেরকম এখানেও আসতে পারে, উদ্দীপক দিবে অথবা তোমার চিত্র দিবে, তোমাকে বুঝতে হবে এখানে কোন কাঠামোর কথা বলা হয়েছে, এখন তাদের তুলনা করতে বলতে পারে যে কোনটা ভালো কোনটা খারাপ এবং কেন সেটা ভালো কেন এটা খারাপ, ঠিক আছে। এরপরে যেটা পড়তে পারে সেটা হচ্ছে কি স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। এরপর যেটা আসবে HTML কোড, খুব ইজি যদি তুমি করতে পারো বা যদি তুমি বুঝে থাকো, সেটা কি কি পড়বে, সেখানে কি কি দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে ফন্ট ট্যাগ দেখতে পারো। ফন্ট ট্যাগ একটা বলে রাখি, এখানে কিন্তু তোমার বাংলায় কোনো বাক্য দেওয়া থাকতে পারে, তখন তোমাকে বলতে পারে যে এটি HTML তুমি কিভাবে কোডিং
করবা, ঠিক আছে। তো এই সম্পর্কিত কোডিং তোমার বইয়ে, বিভিন্ন বই, মুজিবুর রহমান স্যারের বই, অন্যান্য রাইটারের বই, অথবা তোমার বিভিন্ন গাইড বা বিভিন্ন টেস্ট পেপারের মধ্যে কিন্তু এরকম অসংখ্য তোমার কোডিং দেওয়া রয়েছে, দেখে নিবা, ঠিক আছে। এরপর হাইপার লিঙ্ক দিয়ে কোড করতে হতে বলতে পারে। ছবি যোগ করা খুবই কমন, বা ছবিকে লিঙ্ক হিসেবে বেশি আসে না ছবিকে, তবে ছবি যোগ করাটা খুবই ইম্পর্টেন্ট। এরপর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এস্টিমেট করে, সেটা হচ্ছে টেবিলের কাজটা আসে বলতে পারো। সেখানে আরো বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রো স্পেন এবং কল স্পেনের কাজ আসতেই পারে, ঠিক আছে। এটা খুবই খুবই কমন, রো স্পেন কল স্পেনের কাজগুলো কোডটা দেখে নিবা, পেস্ট থেকে কয়েকটা প্র্যাকটিস করে নিতে, তাহলে কনফিডেন্স অনেকটাই বেড়ে যাবে। আচ্ছা, এরপর যেটা আসবে রো কলাম ইন্টারচেঞ্জ, অর্থাৎ রোকে তোমার কলাম বা কলামকে রোতে চেঞ্জ করতে বলতে পারে, অথবা বলতে পারে টেবিলে কোনো একটা ঘর খালি আছে, ওই ঘরে কি সলিউশন করতে পারবে সেটা বর্ণনা বলতে পারে। এরপর সাব, সুব, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এগুলো বর্ণনা করবে, আসতে পারবে, খুব কমন তুমি পারো আশা করি, টেস্ট পেপার ফলো করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর লাস্ট যেটা তুমি পড়তে পারো সেটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট পাবলিশিং ধাপগুলো, ওয়েবসাইট পাবলিশিং কি করতে হয়, এই জিনিসটা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট। এরপর যা তুমি যেটা পড়তে পারো সেটা হচ্ছে ওয়েব ডিজাইনিংটা তুমি দেখে রাখতে পারো, যে কি ওয়েবসাইট ডিজাইনিং করতে হয়। এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের সাজেশন। এবার আমরা চলে যাবো চ্যাপ্টার 5, অনেক ইম্পর্টেন্ট, যেটা অনেকের কাছে ভীতিকর একটা অধ্যায়, যে হ্যাঁ এত বড় অধ্যায়, এত কোডিং মোডিং মাথায় ঢুকে না, দরকার নেই, বাদ, হ্যাঁ বাদ দিতে পারো, এটা বাদ দিয়ে কিন্তু আনসার করে প্লাস পাওয়া সম্ভব। তুমি প্রথমে তোমাকে দেখিয়েছিলাম আমি ফরম্যাট পার্টে। তাও আমি বলবো যদি পারো এখান থেকে আনসার করার জন্য, এটা কিন্তু এতটাই কঠিন না যতটা তোমরা আসলে ভেবে থাকো। যদি তুমি প্রোগ্রামিং বুঝো বা প্রোগ্রামিং যদি পেয়ে থাকো, এবং কিছু প্রোগ্রামিং আমি লাস্টে বলে দেবো, সেই প্রোগ্রামিং গুলো করলেই কমন 100% পেয়ে যাবো, ওই প্রোগ্রামিং গুলো করলেই এনাফ, বেশি লাগে না, ঠিক আছে। চলো শুরু করি আমরা। এই প্রথমে দেখবো আমরা এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন কি কি আসতে পারে। সংজ্ঞা কি কি লেখা আছে এখানে, যেহেতু দুইটা পার্ট, এখানে একটু বড় হবে সাজেশনটা আমি জানি, তোমরা জানো। চলো শুরু করি। যেটা পড়তে পারে সেগুলো হচ্ছে প্রোগ্রাম, লুপ, অপারেটর, অ্যাসেম্বলি ভাষা, প্রোগ্রাম ডিবাগিং, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, কাকে বলে সবগুলো কিন্তু, ইনহেরিটেন্স, ভিজুয়াল প্রোগ্রামিং, স্ট্রাকচার প্রোগ্রামিং, ধ্রুবক বা কনস্ট্যান্ট, কিওয়ার্ড, সুডোকোড, টোকেন, প্রোগ্রাম ভাষা, ইন্টারপ্রেটার, মেশিন ভাষা, টেস্টিং, ফ্লোচার্ট, অ্যালগরিদম, অ্যারে, ফাংশন, কম্পাইলার, ড্রাই রান, ইভেন্ট, 4GL মানে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, স্টেটমেন্ট, চলক বা ভেরিয়েবল, ইউনারি অথবা বাইনারি অপারেটর কাকে বলে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, এগুলো কাকে বলে করে নিবা জাস্ট, ঠিক আছে, এক লাইনের উত্তর এগুলো। আচ্ছা, এরপর হচ্ছে ফাংশনের কয়টি উপাদান ও কি কি আসতে পারে, সি ভাষার জনক কে, এটা আসতে পারে। আচ্ছা, এবার আমি চলে আসবো অনুধাবনমূলক পার্টি কি আসবে, ঠিক আছে। আমি বারবার বলছি, তুমি যদি শেষ করে দিতে পারো সবগুলো, তোমার কমন পড়বেই, কমন পড়তেই বাধ্য, কারণ এগুলোর থেকে ইম্পর্টেন্ট আর কিছু কোশ্চেন থাকতেই পারে না, ঠিক আছে। তো এটা শেষ করার চেষ্টা করো, এটা শেষ করলে তুমি 90 আপ আশা করি পেয়ে যাবে, না পেলেও তোমার তো দরকার A+, তুমি A+ পেয়ে যাবা, শিওর থাকতে পারো, ঠিক আছে। আর যারা বোর্ডে মেইন পজিশন অর্জন করেছেন, তাদের জন্য তো অবশ্যই বই শেষ করছে আমি জানি, এটা ফলো করলেও তোমরা অনেক তোমাদের উপকার আসবে তোমাদের জিনিসটা। আচ্ছা, তো এবার আমরা দেখবো পঞ্চম অধ্যায় অনুধাবনমূলক কোয়েশ্চেন, যে দুই পার্ট মিলিয়ে আমি একসাথে করে দিয়েছি। সেটা হচ্ছে গিয়ে প্রথম কোয়েশ্চেন দেখা যাচ্ছে, সি একটি কেস সেন্সিটিভ ভাষা, ব্যাখ্যা করো। 2 নম্বরে আসতে পারে ফ্লো চার্ট ও অ্যালগরিদমের পার্থক্য। এরপর আসতে পারে সি প্রোগ্রামের মেইন ফাংশনের গুরুত্ব কি। এরপর আসতে পারে স্ক্যানএফ দিয়ে একটা ফাংশন লিখে দিয়ে বলবে এটা একটা স্টেটমেন্ট ব্যাখ্যা করতে বলতে পারে, ঠিক আছে। 6 নম্বরে দেখা যাচ্ছে math.h, এটা একটা হেডার ফাইল, ব্যাখ্যা করো, আসতে পারে। লো লেভেল ল্যাঙ্গুয়েজের দুর্বলতায় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উৎপত্তির কারণ, এটা ব্যাখ্যা করো, আসতে পারে। তারপর আসতে পারে 0 অথবা 1 দিয়ে লেখা ভাষা, তো বাইনারি ভাষার ব্যাখ্যা আসতে পারে। আচ্ছা, এরপরে সি ভাষাকে মধ্যস্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় সেটা আসতে পারে। একটা কথা বলে রাখি, 8 নম্বরে কিন্তু 0-1 দিয়ে এটাকে বলা হচ্ছে কিন্তু মেশিন ভাষার কথা বলা হয়েছে কিন্তু, ঠিক আছে। আমি এটা বাইনারি হতে পারে, বাট তুমি এখানে মেশিন ভাষায় বর্ণনাটাই দিবা, কারণ মেশিন ভাষা লেখা হয় 0 এবং 1 দিয়ে, তুমি সেটা জানো। আচ্ছা, এরপর আসতে পারে অ্যালগরিদম ও ফ্লোচার্টের বৈশিষ্ট্য। এরপর আসতে পারে খুবই ইম্পর্টেন্ট I++ এবং প্লাস সাইড, একটা এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্ট, এই দুইটার মধ্যে পার্থক্য কিন্তু আসতে পারে, বইতে পাবা এটা। এরপর আসতে পারে প্রত্যেকবার প্রোগ্রাম নির্বাহের জন্য কম্পাইল করার প্রয়োজন, সেটি ব্যাখ্যা করো। এরপর আসতে পারে চলকের নামকরণের জন্য বা সময় কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, সেটা ব্যাখ্যা করো। এরপর আসতে পারে খুবই ইম্পর্টেন্ট অ্যারে এবং চলক এক নয়, এটা ব্যাখ্যা করো। এরপর আসতে পারে ডকুমেন্টেশন কেন করতে হয়। এরপর খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লোকাল ও গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য লিখো। এরপর আসতে পারে সি প্রোগ্রামের ভাষায় হেডার ফাইল বলতে কি
বুঝো। তুমি যেটা করবে সেটা হচ্ছে কি, তোমার আমি যখন কথা বলছি তখন তোমরা শুনবার সাথে সাথে এটা একটু স্ক্রিনশট রেখে দিবা, ঠিক আছে? আর এমনিতে আমি কিছুদিন পরে এই সাজেশনটার পিডিএফ ফাইলটা আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দেবো পিডিএফ ফাইল, তখন তোমার করতে সুবিধা হবে। তো সেই জন্য তোমরা কি করবো, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে লাইক দিয়ে অ্যাক্টিভ হয়ে থাকবা এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা যাতে কোনো আপডেট মিস না হয়। আচ্ছা, এরপর লাস্ট প্রয়োগ ও উচ্চ দক্ষতামূলক কোশ্চেন কি করবে এখানে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম তৈরি ধাপ সম্বন্ধে আমি কিন্তু এটা দিয়ে রেখেছি, ডাবল স্টার, খুবই ইম্পর্টেন্ট। এবং অনুবাদ প্রোগ্রামগুলো মাঝে মাঝে চলে আসে, পার্থক্য, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলি এগুলো পার্থক্য, সি প্রোগ্রামের সুবিধা সুবিধা এত ইম্পর্টেন্ট না, তাও দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রোগ্রামের ভুল, 3 রকম ভুল আমরা জানি, সেটা বর্ণনা আসতে পারে। এবং ডিবাগিং যেটা কি, মানে ভুল সংশোধন করা, ডিবাগিং বলতে তুমি জানো, সেটা কি বর্ণনা। অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট প্লাস সি প্রোগ্রামিং, এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন থাকবে, 200% শিওর থাকতে পারো, ঠিক আছে? তো এখন অনেকগুলো আছে না, তোমাকে সবগুলো পড়তে হবে না, আমি যেগুলো বলছি সেগুলো পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? 100% কম পেয়ে যাবে, শিওর থাকো। সেগুলো হচ্ছে গিয়ে কি, আমি বলছি যে যেটা তুমি পড়বা সেটার একসাথে অ্যালগোরিদম পড়বা, ফ্লোচার্টটা পড়বা, সি প্রোগ্রাম কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তো সেগুলো কি কি, সেগুলো হচ্ছে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আসতে পারে, সেটা আসলে গতে আসতে পারে। আর আমাদের সেটা দুইভাবে করা যায়, সেটা হচ্ছে ভূমি ও উচ্চতা দ্বারা সূত্র দিয়ে এটা করা যেতে পারে, হাফের ভূমি উচ্চতা। আর একটু আসতে পারে তোমার 3 বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সূত্র তখন হবে কি s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এসটা হচ্ছে তোমার অর্ধ পরিসীমা, ABC হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর অবশ্যই উপরে কিন্তু রুট ওভার হবে, হোল রুট ওভার হবে। এটা হচ্ছে সূত্রটা, 3 বাহুর দৈর্ঘ্য যদি আসে তখন সেখানে তোমরা একটু অর্ধ পরিসীমা বের করে নিবা, তারপরে সূত্র একটা করে ফেলবা। আচ্ছা, এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে বলি, তোমরা জানো সবাই পাই এর স্কোয়ার। এবার 3টি সংখ্যার গড় এত বেশি ইম্পর্টেন্ট না, সেলস আমি বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট কোনটা বেশি ইম্পর্টেন্ট সব বলে দিচ্ছি। আচ্ছা, এরপর যেটা সেলসিয়াস ফারেনহাইট স্কেলের মান রূপান্তর, এটা মোটামুটি। এরপর যেটা খুবই ইম্পর্টেন্ট, লিপ ইয়ার নির্ণয়, অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর এটার পর খুবই ইম্পর্টেন্ট জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা নির্ণয়, তাও আসতে পারে। এরপর আরো বেশি ইম্পর্টেন্ট, যে 2টি সংখ্যা বা 3টি সংখ্যা দেওয়া থাকতে পারে, বলতে পারে যে এই সংখ্যা 3টি বা 2টির মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় তা নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, এরপরে মাঝে মাঝে চলে আসে গসাগু নির্ণয়, এগুলা। এরপর যেটা অনেক ইম্পর্টেন্ট সেটা আসে প্রায়, এটা হচ্ছে অসীম ধারা বা সসীম ধারার ক্ষেত্রে বা স্বাভাবিক সংখ্যার যোগফল বা বর্গের যোগফল বা ঘনের যোগফল বা সমষ্টি নির্ণয় করতে বলতে পারে। ফর লুপ, হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ করতে বলতে পারে, ঠিক আছে? তবে সেখানে একটা কথা বলে দিই আমি তোমাকে, এগুলো কিন্তু টেস্ট পেপারে খুব অ্যাভেলেবেল। অসীম ধারা, সসীম ধারা 2 রকম কিন্তু দেখে যাবা, ঠিক আছে? 3টা ফর্মেট দেখবা। 3টা ফর্মেট বলতে কি কি, ফর লুপ দিয়ে দেখবা, হোয়াইল লুপ দিয়ে দেখবা এবং ডু হোয়াইল লুপ দেখবা। কেন দেখবা? কারণ হচ্ছে গিয়ে তোমাকে কোশ্চেন বলে দিতে পারে একটা অসীম বা সসীম ধারা ফর লুপ দিয়ে দেওয়া থাকতে বা তোমাকে বলতে পারে যে এই লুপটি তুমি হোয়াইল লুপ দিয়ে করো বা ডু হোয়াইল লুপ দিয়ে করো। তো তোমার সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে তো 3টে জিনিস জানা থাকাটা প্রয়োজন, ঠিক আছে? এই যে আমি অলরেডি বলে ফেলছি, তোমার একটা জিনিস দেওয়া থাকে, তোমাকে অন্য জিনিসটা কি করতে হবে, লিখতে হবে। ওকে, তো 3টা ফরম্যাটটা জেনে রাখাটা আবশ্যক। এরপর যেটা পড়তে পারো না পড়লেও সমস্যা নেই, লুপের গঠন পড়ে নিতে পারো, প্রোগ্রাম সংগঠনটা পড়ে নিতে পারো। আচ্ছা, এই ছিল পঞ্চম অধ্যায়। চ্যাপ্টার 6, লাস্ট চ্যাপ্টার এবং খুবই মোস্ট ইজিয়েস্ট ওয়ান, খুবই কমন আসার সম্ভাবনা বেশি এবং খুবই কমন এবং খুবই ইজি একটা চ্যাপ্টার, আশা করি সবাই আনসার করতে পারবা। তো এখান থেকে যেগুলো তোমাকে পড়তে হবে জ্ঞানমূলক অংশে, সেগুলোর সংজ্ঞাগুলো হচ্ছে ডেটাবেস কি, ডেটা কি, ওয়ান টু ওয়ান রিলেশন কি, অ্যাট্রিবিউট কি, প্রাইমারি কি, ফরেন কি, আর ডিবিএমএস, কম্পোজিট প্রাইমারি কি, ডেটা টাইপ, কর্পোরেট ডেটাবেস, কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এন্টিটি, ডেটা এনক্রিপশন, ডেটা অ্যাবস্ট্রাকশন, ডেটা সিকিউরিটি, কুয়েরি, ডেটা শর্টিং, ইন্ডেক্সিং, উপাত্ত, তারপর ডেটাবেস রিলেশনশিপ, ফিল্ড, কি ফিল্ড, ডেটা ওয়ারহাউস, রেকর্ড, এসকিউএল, সাইফার টেক্সট, প্লেন টেক্সট কাকে বলে আসতে পারে। এরপর যে তোমার পড়তে হবে কিছু পুনরূপ পড়তে হবে, যেমন ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা ডিএমএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল, তারপর ডিসিএল, এগুলো পুনরূপ তুমি দেখে নিবা। এরপর আর লাগবে এখান থেকে পড়া। এরপর অনুধাবনমূলক কোশ্চেন সেগুলো হচ্ছে ডেটাবেজে ইন্ডেক্স ফাইল অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, ব্যাখ্যা করো। সেকেন্ড কোশ্চেন পড়তে হবে ডেটাবেজে কেন ইন্ডেক্সিং করা হয়।
এরপর আসতে পারে প্রাইমারি কি ও ফরেন কি অ্যাডমিন, খুবই ইম্পর্টেন্ট, সেটা ব্যাখ্যা করে বলতে পারো। এরপর আরো ইম্পর্টেন্ট হচ্ছে দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপের শর্তসমূহ আসতে পারে। এরপর আসতে পারে কেন ডেটা এনক্রিপশন করতে হয়। এরপর আসতে পারে এসকিউএল কে কেন ডেটাবেসের হাতিয়ার বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আসতে পারে ডাইনামিক ওয়েব পেজে ডেটাবেস ব্যবহৃত হয় কেন, খুবই ইম্পর্টেন্ট। এরপর এটাও ইম্পর্টেন্ট, ইন্ডেক্সিং ও এর তুলনায় শর্টিং এ বেশি মেমরি দরকার হয় কেন। এরপর আসতে পারে ডেটা এনক্রিপশন পদ্ধতি বর্ণনা। এরপরটা ইম্পর্টেন্ট, ফিল্ড ও রেকর্ডের মধ্যে পার্থক্য লিখো। এরপর লাস্ট প্রয়োগ ও উচ্চ দক্ষতার জন্য তোমার পড়তে হবে, সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে ডেটা টাইপ চিহ্নিতকরণ, অর্থাৎ এই টেবিল দেওয়া থাকবে এবং সেই টেবিলের মধ্যে ফিল্ডগুলো যেগুলো, সেই ফিল্ডগুলোর মধ্যে যে ডাটা থাকবে তখন বলতে পারে যে কোনটা কোন টাইপের ডেটা সেটা নির্ণয় করো। আচ্ছা, এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ থেকে প্রায় আসা কোয়েশ্চেন এবং খুব কমন কোয়েশ্চেন, সেটা রিলেশনশিপের কোয়েশ্চেন গুলো, ডেটাবেস রিলেশনশিপ। এখানে কি কোয়েশ্চেন থাকতে পারে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ যে দুটি টেবিলের দেওয়া থাকবে, তাদের মধ্যে কোন ধরনের রিলেশনশিপ বিদ্যমান সেটা বলতে হবে এবং ব্যাখ্যা করতে বলতে পারে। এখানে দুই টেবিল দুটি এক রিলেশন দেখিয়ে দিবে চিত্র এঁকে, ঠিক আছে। তোমার কোন রিলেশন এখানে দেখানো হয়েছে সেটা বলতে হবে এবং সেটা তুমি চিত্র এঁকে বুঝে চিত্রে এঁকে দিবে এবং সে বুঝে বলবে এটা কোন রিলেশন এবং কেন তুমি রিলেশনটা এটা বলছো, ঠিক আছে। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোডিং আসে মাঝে মাঝে স্কিল কোডিং গুলো, সেটা কি সিলেক্টেড থাকতে পারে, ক্রিয়েট দিয়ে থাকতে পারে, মেক টেবিল, ডিলিট, অ্যাপেন্ড, আপডেট, ইনসার্ট ইনটু, এগুলো তোমার টেস্ট পেপার থেকে তুমি দেখে নিবে কিছু কোডিং এসকিউএল, ঠিক আছে। এরপর ইন্ডেক্সিং সঠিকের মধ্যে পার্থক্য আসতে পারে। যেগুলো ইম্পর্টেন্ট নয় এত বেশি, সেগুলো হচ্ছে কি দুটি ফিল্ডের মাঝখানে নতুন একটি ফিল্ড যুক্ত কিভাবে তুমি করবা, বা কোন টেবিল নতুন ফিল্ড যুক্ত করার নিয়ম কি কি সেগুলো আসতে পারে। টেস্ট পেপার পেয়ে যাবা ডেটাবেস টেবিল তৈরির প্রক্রিয়া, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ডেটাবেসের সুবিধা ও অসুবিধা। তো এই ছিল আমাদের আইসিটি পূর্ণাঙ্গ সাজেশন। তুমি এটা যদি তুমি পুরোপুরি শেষ করতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো যে তুমি ক্লাস অবশ্যই 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 পাবা। তো এই ছিল আজকে আমাদের আইসিটি পূর্ণাঙ্গ বিস্তারিত সাজেশন। আশা করি তুমি এটা তোমার কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 ভিডিওটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেওয়া তোমার কেমন লেগেছে, ভালো খারাপ যেটাই হোক জানাবা। এবং যদি কোনো সাজেশন লাগে বা যদি আর কি ধরনের ভিডিও চাও তোমরা, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা। আর শেয়ার করলেও মাইন্ড করবো না, ঠিক আছে, শেয়ার তোমরা করতেই পারো। আর সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন বাজিয়ে দিই, যাতে করে আমি একটু পাই, উৎসাহ পাই, ঠিক আছে, ভিডিও করা। তো আজ এ পর্যন্তই। আর নিচে আমাদের ডেসক্রিপশন বক্স অবশ্যই কিন্তু ফেসবুক পেজে লিঙ্কটা দেওয়া থাকবে, এখানে গিয়ে লাইক দিয়ে থাকবে। ওই পেজে কিন্তু আমি এই সাজেশনের পিডিএফ ফাইলটি আপলোড দেবো কয়েকদিনের মধ্যে, ঠিক আছে। আশা করি সবাই ভালো থাকবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। গুড বাই।